নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন সাতটার শক্তিশালী এনকে টিভি বাংলায়। একজন সোশ্যাল ওয়ার্কার, একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তিনি একবার বলেছিলেন, ইট ইজ নট অ্যাবাউট দ্য জার্নি অর দ্য ফাইনাল আউটকাম, ইট ইজ অলওয়েজ অ্যাবাউট দ্য ইন্টেনশন। অর্থাৎ জার্নির থেকে কিংবা আউটকামের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ইন্টেনশন, অভিপ্রায়। এবং সেই অভিপ্রায় নিয়ে আজ প্রশ্ন উঠছে বঙ্গ বিজেপির। কারণ এবারের মোদি 3.0-র মন্ত্রিসভায় কিংবা এনডিএ সরকারের তৃতীয় মন্ত্রিসভায় বাংলা থেকে সেই দুজন প্রতিমন্ত্রী রয়ে গেলেন, কোনো পূর্ণমন্ত্রী নেই বাংলা থেকে। গত 3 টার্মে অর্থাৎ 2014 থেকে 2024-এর যদি পরিসংখ্যানটা দেখি, এই পরিসংখ্যান বদলায়নি। বাংলা ব্রাত্য, এই প্রশ্ন তুলছে বারবার বিরোধীরা। কেন আজ হঠাৎ করে বাংলা ব্রাত্য কি ব্রাত্য নয় তা নিয়ে আমরা প্রশ্ন তুলছি। কারণ এক নজরে দেখে নেব 2024 সালের লোকসভার ভোটের পর যে মন্ত্রিসভা, যে নতুন সরকারের মন্ত্রিসভা, তার দিকে একবার নজর রাখবো। মন্ত্রিসভাটা ঠিক কীরকম হলো তার দিকে। মোদির মন্ত্রিসভা কিংবা এনডিএ সরকারের মন্ত্রিসভা, 30 জন পূর্ণমন্ত্রী রয়েছেন, 36 জন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রয়েছেন, 5 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও রয়েছেন। তার মধ্যে বাংলা কি পেল? পূর্ণমন্ত্রী শূন্য, 2 জন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। 2024 সালের মন্ত্রিসভায় এই হলো বাংলার ফলাফল। বাংলা থেকে শেষ পূর্ণমন্ত্রী এনডিএ জামানায় কবে হয়েছিল? 1999 থেকে 2001 সালের সেই মন্ত্রিসভায় রেলমন্ত্রীর পদে ছিলেন এবং কয়লামন্ত্রীর পদেও ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন শেষ এনডিএ থেকে বাংলার শেষ পূর্ণমন্ত্রী। তারপর অনেকটাই পাল্টে গেছে সময় এবং সময়ের সঙ্গে সঙ্গে বাংলার প্রতিনিধিত্ব। 2024 সালের মন্ত্রিসভায় কোন রাজ্য থেকে কতজন মন্ত্রী প্রতিনিধিত্ব পেলেন দেখবেন। সবচেয়ে বেশি মন্ত্রী কোন রাজ্য পেল? দেখুন, সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব পেল উত্তরপ্রদেশ, 11 জন মন্ত্রী। বিহার পেল 8 জন মন্ত্রী। মহারাষ্ট্র, কর্ণাটক ও গুজরাট পেল 5 জন করে মন্ত্রী। 4-এর কম প্রতিনিধি রয়েছে যেসব রাজ্যের, দেখুন এক নজরে। মধ্যপ্রদেশ, রাজস্থান 4 জন করে মন্ত্রী পেয়েছেন। ওড়িশা, অন্ধ্রপ্রদেশ 3 জন করে মন্ত্রী পেয়েছেন। পশ্চিমবঙ্গ, হরিয়ানা, তেলেঙ্গানা এবং ঝাড়খণ্ড পেয়েছে 2 জন করে মন্ত্রী। এবং যেসব রাজ্য শুধুমাত্র 1 জন করে প্রতিনিধিত্ব পেলেন, 1 জন করে তাদের প্রতিনিধি গেল মন্ত্রিসভায়, পাঞ্জাব, উত্তরাখণ্ড, দিল্লি, তামিলনাড়ু, কেরল, অরুণাচল প্রদেশ, গোয়া, জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশ। এই হলো মোদি মন্ত্রিসভা 3.0-র খুঁটিনাটি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার এই সরকারের বিরুদ্ধে তোপ দেখেছেন। বারবার তিনি কেন্দ্রীয় বঞ্চনার কথা বলে এসেছেন। বারবার তিনি কেন্দ্রীয় মন্ত্রীদের বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলার বঞ্চনার কথা তুলেছেন। সেখানে দাঁড়িয়ে আজ যখন প্রশ্ন করা হয়েছিল আম জনতাকে, তারা কি মনে করছেন, আম জনতা কি মনে করছেন, বাংলা কেন বারবার ব্রাত্য? শুনুন আম জনতা, আমার আপনার কথা শুনুন। বাংলায় একটা সময় ভারতবর্ষের পথ দেখিয়েছিল, আগামী দিনেও দেখাবে। বাংলা ও বাঙালিকে ভরসা রাখুন, বিশ্বাস করুন, আপনি আরও 30 বছর থাকতে পারবেন যদি বাঙালিকে ভরসা করেন এবং পশ্চিমবঙ্গের মানুষকে বিশ্বাস করেন। আমাদের রাজ্যটা তো ভারতবর্ষের মধ্যেই, তো ওনার তো এটা উচিত যে আমাদের এখানে পূর্ণমন্ত্রী দিয়ে আমাদেরও যেভাবে হোক রাজ্যটাকে একটু উন্নতির দিকে নিয়ে যাওয়ার। এখন উনি কিভাবে কেন করছেন এটা আমার ঠিক বোধগম্য হচ্ছে না। তাই অন্তত একটা পূর্ণমন্ত্রীর আমাদের দরকার ছিল। বাঙালি অযোগ্য নয়, বাঙালিকে বোধহয় যোগ্যতার মূল্য দেওয়া হলো না, হয়তো বা কিছুটা সিট কম পাওয়ার জন্যই। এটা এক প্রকার আমি বলবো যে শুধু বঞ্চনা নয়, এটা একটা বাংলাকে অপমান করা হচ্ছে। বারবার আন্দোলন হয়েছে দুর্নীতির বিরুদ্ধে, সেই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করার ফলেও এখানে সেইভাবে সিট পাইনি। সেই দিক থেকে হয়তো বিজেপি নেতৃত্বদের উপর চাপ সৃষ্টি করার জন্য হয়তো তাদেরকে অর্ধমন্ত্রী করা হয়েছে, কোনো পূর্ণমন্ত্রিত্ব দেওয়া। তবে রাজনৈতিক তরজা ও বিস্তর রয়েছে এই প্রসঙ্গ নিয়ে। কুণাল ঘোষ, শ্রমিক ভট্টাচার্য এবং নওশাদ সিদ্দিকী কি বলছেন শুনুন। যে সারা 2014 একটা সরকার করেছে, 2019 একটা সরকার করেছে এবং 2024 বাংলা থেকে একজনও পূর্ণমন্ত্রী করার উপযুক্ত কাউকে মনে করা নেই। বাংলায় নিজের দলটাকেও সম্মান না দেওয়া, মানুষ দেবে কেন সেই বিজেপিকে সম্মান? কেন মানুষ ভোট দেবেন যেখানে প্রধানমন্ত্রী নিজেই বাংলার বিজেপি সাংসদদের প্রতি অনাস্থা দেখাচ্ছেন যে এরা পূর্ণমন্ত্রী হওয়ার যোগ্য নয়? তো বাংলার মানুষ কেন বিজেপিকে সম্মান দিতে যাবে? দেখুন, বারবারই বিজেপি বাংলাকে বঞ্চনা করে। ইতিপূর্বে আমরা দেখেছি
2014 বলুন 2019 বলুন কি বাংলা থেকে কটা পূর্ণমন্ত্রী ছিল। আবার এবারে তো যে মজবুরের সরকার হয়েছে, মজবুতার সরকার তো হয়নি, ফলে বাংলা আরো বঞ্চনার শিকার হচ্ছে। তবে বাংলার পূর্ণমন্ত্রী বা অর্ধমন্ত্রীটার থেকে বড় কথা বাংলার পাওনা, বাংলা যাতে ডেভেলপ হয় সেই ব্যবস্থা তৃতীয়বারের জন্য যে এনডিএ সরকার এসে সেটা করুক। এমসের মতো হসপিটাল আরও বাড়াক, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাংলাকে দিক। মুর্শিদাবাদ যেহেতু অনুন্নত একটা জেলার মধ্যে পড়ছে, সেখানে শিক্ষা স্বাস্থ্য এগিয়ে নিয়ে যাক। সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষরা স্বাস্থ্য পরিষেবা নিতে গেলে কলকাতাতে আসতে হচ্ছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এগুলো দেখুক, এ সমস্ত জায়গাগুলোতে এমসের মধ্যে দেশ পরিচালনা করছেন নরেন্দ্র মোদী, এটা তার সম্পূর্ণ প্রেরোগেটিভ। তিনি কখন কাকে অর্ধেক করবেন, কখন কাকে গোটা করে দেবেন, সেটা সম্পূর্ণভাবে তিনি ঠিক করবেন। এবং এরকম কোনো বিষয় আপনাদের হয়তো আর বলবার সুযোগ ভবিষ্যতে থাকবে না। আজ না হলে কাল এই সরকারে পশ্চিমবঙ্গ থেকে পূর্ণমন্ত্রী থাকবে। আচ্ছা, যাদের সঙ্গে আলোচনা করব তাদের সঙ্গে পরিচয় করিয়ে নিই। কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন অশোক ভট্টাচার্য, স্নেহায়ন সরকার রয়েছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, প্রদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং আমাদের এক্সিকিউটিভ ইনপুট এডিটর রজত সুব্রমুখী রয়েছেন, তিনি বিশ্লেষণ করবেন রাজনৈতিক প্রেক্ষাপট ঠিক কি। আমাদের ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত বাংলা কি বঞ্চিত? রজতদা, তোমায় দিয়ে শুরু করবো। না, ধরো আজকে আমাদের যে ডিবেটের মেন বিষয়বস্তুটা, সবাই আমরা এখানে তৃণমূল আছে, বিজেপি আছে, কংগ্রেস এসে গেছে, যে বাংলা কি এবার বিজেপির চোখে যখন মন্ত্রিসভা করা হয় বাংলা কি বঞ্চিত, আমরা শুরুতে সুন্দর করে তুমি দেখালে। তাহলে মূলত একটা জিনিস দেখা যাচ্ছে যে পূর্ণমন্ত্রী না পাওয়া কিন্তু একটা বঞ্চনার মানদণ্ড অবশ্যই, জনতাও বলছে। এবং তাতে আমরা দেখতে পাচ্ছি যে 2014 থেকে 2000 এই আপাতত পর্যন্ত যা হলো, তাতে বাংলা থেকে সেইভাবে কোনো পূর্ণমন্ত্রী নেই। সুকান্ত, আমরা দেখলাম যে শ্রমিক ভট্টাচার্য তিনি বললেন যে কে পূর্ণ হবে, কে সম্পূর্ণ হবে প্রধানমন্ত্রী ঠিক করবেন। ইরমাজ, আমি তোমাকে যেটা শুরুতেই বলতে চাই যে 2,32,00,000 লোক বিজেপিকে ভোট দিয়েছে, 2,32,00,000 লোকের আবেগ আছে, তাদের একটা ডিমান্ড আছে। দুটো হাফ মন্ত্রীতে সেই ডিমান্ডকে কিন্তু জাস্টিফাই করা হয় না। আমি আসবো তোমার কাছে। স্নেহায়ন সরকার, 2 কোটির ওপর মানুষ তোমাদের ভোট দিয়েছে, তারা তো চেয়েছিল, প্রায় 2,30,00,000 মানুষ তোমায় ভোট দিয়েছে, তারা তো চেয়েছিল স্নেহায়ন যে বাংলা থেকে একজন হলেও পূর্ণমন্ত্রী এবার তারা কেন্দ্রের মন্ত্রিসভায় দেখবে। কোথায়? না, 10 বছরে নরেন্দ্র মোদীজির সময়কালে নরেন্দ্র মোদীজি যেভাবে মন্ত্রিত্ব ডিস্ট্রিবিউশনটা করেছে, সেটা কোনো রাজ্য বা কোনো অঞ্চলের শক্তির ভিত্তিতে না, সেই দপ্তরে নলেজ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিলসের ভিত্তিতে। সেই জন্য দেখতে হবে দুটো বড় বড় মন্ত্রিত্ব, ফরেন মিনিস্টার এবং রেলওয়ে মিনিস্টার, আজকে কিন্তু পুরো অরাজনৈতিক দুজন ব্যক্তিকে নরেন্দ্র মোদীজি সুযোগ দিয়েছে। এবং আমি তোমাকে বলি, এখানে ব্রাত্য করার কোনো বিষয় নেই। মধ্যপ্রদেশ 29টা এমপি দিয়েছে, ক্লিন সুইপ করেছে, 4টে মন্ত্রী পেয়েছে। দিল্লি ক্লিন সুইপ করে 1টা মন্ত্রী পেয়েছে। বিষয়টা হচ্ছে এখানে অনেকগুলো কম্পালশন থাকে। যেরকম ধরে না 2000 যেটা আগে 19-এর কথা বলা হলো, 2019-এ 2টো মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তখন বলা হয়েছিল যেহেতু 2021-এর সামনে ভোট, যেহেতু এখানকার সাংসদরা এখানে বেশি সময় কাটাক, সেই জন্য তাদেরকে কোনো মন্ত্রিত্ব দেওয়া হচ্ছে না। 21-এর পরে এখান থেকে 4 জন মন্ত্রী হয়েছে। তো বিষয়টা ওইভাবে দেখলে হবে না। বিষয়টা আর সব থেকে বড় কথা যেটা আমাদের শ্রমিকদাও বলেছে, যে পরবর্তী সময়ে দাঁড়িয়ে যে কেউ পূর্ণমন্ত্রী হবে না বা মন্ত্রীর সংখ্যা বাড়বে না, কে বলতে পারে? যে মন্ত্রিসভা সম্প্রসারণ হবে তখনও হতে পারে। এখনই তো একেবারে গেল রব তুলে দিয়ে লাভ নেই। বিষয়টা হচ্ছে কি, নিশ্চয়ই কিছু চিন্তা ভাবনা করেই নরেন্দ্র মোদীজি বা কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে। আগে কি হয় সেটা দেখা হোক না। এখনই সবাই একটা ফার্স্ট টাইম মন্ত্রিসভা হলো, এখনো তো 5 বছর বাকি আছে। বেশ, আমি একটি ব্রেকিং আপডেট আমাদের দর্শকদের জানিয়ে রাখবো যে এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি, সড়ক পরিবহন মন্ত্রিত্ব নীতিন গডকরির কাছেই গেল। রাজনাথ সিং তিনি বহাল রইলেন, এস জয়শঙ্কর তিনিও বহাল রইলেন, অর্থাৎ পুরনো পদেই বহাল রইলেন জয়শঙ্কর এবং রাজনাথ সিং। অর্থাৎ ডিফেন্স মন্ত্রক গেল রাজনাথ সিং এর কাছে, প্রতিরক্ষা মন্ত্রক রাজনাথ সিং এর কাছে গেল, এবং বিদেশ মন্ত্রকের দায়িত্ব পেলেন এস জয়শঙ্কর। যে জিনিস নিয়ে অনেক জল্পনা ছিল যে কে কোন মন্ত্রিত্ব পাবেন, মোটামুটি একটা আভাস দেখা যাচ্ছে। যেমন যেমন আপডেট আসবে আমি আমার দর্শকদের বলতে থাকবো। স্নেহায়ন বলছে যে না, বাংলাকে এখনো বঞ্চনার করার মতো কোনো জায়গা আসেনি,
এখনো কেন ভেবে নিচ্ছি যে কেউ পূর্ণমন্ত্রী হবে না? তৃণমূল কংগ্রেস কি বলছে? তৃণমূল কংগ্রেসের কাছে যাওয়ার আগে আমি একটা যে স্নেহায়ন কিন্তু কোনো ইন্টারেস্টিং কথা বলেছে, তুমি এটা পরে এনো আলোচনায়, যে নলেজ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটির ভিত্তিতেই মন্ত্রিত্ব বন্টন করা হয়। সো অ্যাকর্ডিং টু স্নেহায়ন, Knowledge এবং দাঁড়িয়ে রাজ্যের 12 জন যে বিজেপির সাংসদ আছে তাদের কারুর পূর্ণমন্ত্রী knowledge এবং যখন বলেছে আমি ক্লিয়ার করে দিই, এটা আমাদের আমি ক্লিয়ার করে দিই, আমি জাস্ট 10 সেকেন্ড দাও। এটা আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজে বলেছে যে আমাদের সাংসদরা যত বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করবে পরবর্তী সময় তাদের মধ্যে থেকে পূর্ণমন্ত্রী উঠে আসবে। মানে এখন মেনে নিচ্ছ যে এক্সপিরিয়েন্স নয়, সেটা এনডিএ কেন্দ্রীয় জামানায় বিচার করে। পূর্ণমন্ত্রী আমি হওয়ার বললাম কি, জন্য 12 জন সাংসদ এক্সপিরিয়েন্স যদি কারো শেষ শিখে থাকে তা হলো মমতা বন্দ্যোপাধ্যায়। না আমি তোমাকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় দরাদরি করেছিল, মমতা ব্যানার্জি বিষয়টা বলছি। এই যে তৃণমূল কংগ্রেস বলছে না 2009 সালে তৃণমূলের কাছে 19টা এমপি ছিল, তৃণমূল কংগ্রেস কটা পূর্ণমন্ত্রী দিল? একটা। কেন দুটো নিতে পারতো না? আসলে মমতা ব্যানার্জি সারা জীবন তো ইনসিকিউরিটি 2009 সালে মানে ইউপিএ 2 তে হ্যাঁ বাংলা থেকে পূর্ণমন্ত্রী একজন পূর্ণমন্ত্রী নিল, 6টা প্রতিমন্ত্রী নিল, মানে আরেকটা বাংলা থেকে 3 জন কেন্দ্রীয় পূর্ণমন্ত্রী ছিল, 4 জন প্রতিমন্ত্রী ছিল। আমি নাম দিয়ে বলতে পারি, একজন পূর্ণমন্ত্রী, তৃণমূল থেকে একজন পূর্ণমন্ত্রী ছিল মমতা তৃণমূল বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের 19টা এমপি। আমি একটাও যদি ফিগার বলে রজতটা কারেক্ট করে দেবে, মমতা ব্যানার্জি পারতো না দুটো পূর্ণমন্ত্রী দিতে? এতটা ইনসিকিউরিটিতে উনি ভোগেন। বেশ ফিরবো আরেকটা পূর্ণমন্ত্রী হতে দেবেন না। একা এবিলিটি এবং মেরিট, এই দুটো এবং নলেজ বেস, তিনটের জন্যই স্নেহায়নের বক্তব্য মন্ত্রিত্ব সেই অনুসারে সেই পয়েন্টকে কি ফিগার করেই দেওয়া হয়েছে, এবং তাই জন্যই হয়তো বাংলা থেকে 2 জন প্রতিমন্ত্রী পাওয়া গেল, পূর্ণমন্ত্রী নয়। কিন্তু আগামী দিনে হয়তো আমরা পূর্ণমন্ত্রী পেতে পারি। কি বলবে? না, এখন দিলীপ ঘোষের গ্রুপ বলছে না, সুকান্ত মজুমদারের গ্রুপ বলছে না, শুভেন্দু অধিকারীর গ্রুপ বলছে, সেটা ভেবে দেখতে হবে। কারণ যদি সুকান্ত মজুমদারের গ্রুপ হয় তাহলে এই কথা আসে না। কেন কি অ্যাডমিনিস্ট্রেটিভ এবং এই নলেজ যে জায়গাটা, স্কিলটা আমিও লিখে রেখেছিলাম, রজতদা না বললে হয়তো আমি শুরু করতাম এটা দিয়ে। তাহলে সে রাজ্য সভাপতি হলো কি করে? মানে যার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিল নেই, যার কোনো নলেজ নেই, সে রাজ্যের সভাপতি। তাহলে এইটা কেন হলো? যদি তার এই যোগ্যতা থাকে যে বিজেপির মতন শক্তিশালী দলের একজন রাজ্য সভাপতি হয়েছেন, সে নলেজেবল নয়, সে স্কিল নয়, ফলে বিজেপির অন্তর্দ্বন্দ্ব এখানে পরিষ্কার হচ্ছে, এই বক্তব্যের মধ্যে দিয়ে পরিষ্কার হচ্ছে। দেখুন, আমরা যোগ্যতা কাদের দেখতে পাচ্ছি? যোগ্যতা দেখতে পাচ্ছি অমিত মালব্যদের, যার টিমে ধর্ষণকারী থাকে, যে নিজে মলেস্টেশনের একটা অন্যতম অভিযোগে অভিযুক্ত হচ্ছে, এবং কার দ্বারা হচ্ছে? শান্তনু সিনহা, যিনি আরএসএস এর একজন কর্মী, তার মাধ্যমে হচ্ছে, যে আবার ওই প্রাক্তন সভাপতির খুব ঘনিষ্ঠ। স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে কিরকম সমস্যা হচ্ছে। এরা অমিত মালব্যদের যোগ্য মনে করে, কিন্তু অমিত মালব্যরা যে কারণে যোগ্য হয়ে ওঠে সেটার অভিযোগে তৃণমূলকে অভিযুক্ত করে, ফলে তৃণমূলের রেজাল্টে তার দ্বারা রিফ্লেকশন হয় যে ওরা ষড়যন্ত্র করতে পারে। এইবার হচ্ছে, এরা আমরা রাজ্যের নাম বাংলা রাখতে দিতে পারে না, আমাদের এখান থেকে যায় বাংলা নাম রাখতে দিতে চায় না। ধ্রুপদী ভাষা নিয়ে কংগ্রেসের তরফ থেকে, আমাদের তরফ থেকে বারবার বলা হয়েছে ধ্রুপদী ভাষা বাংলা করতে দিতে চায় না। আমরা এই কারণে তো বলেছি বাংলা বিরোধী। আমরা বাংলা বিরোধীদের বিসর্জন ঠিক এই কারণে বলেছি, আমরা বাংলা সংস্কৃতির বিরোধী এই কারণে বলেছি, আমরা বলেছি বিজেপি বাংলাকে বোঝে না, বিরোধী এবং বহিরাগত, ঠিক এই কারণে বলেছি। কারণ বাংলাকে নিয়ে যে কৃষ্টি, যে সংস্কৃতি, কারণ বাংলার সব থেকে বড় ইতিহাস হচ্ছে এই মুক্তি আন্দোলন। আমাদের স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের থেকে বেশি আর কারুর ভূমিকা ছিল না। সে তোমরা আন্দামান সেলুলার জেলে চলে যাও, সেখানেও দেখতে পাবে। ফলে স্বাভাবিকভাবেই যাদের স্বাধীনতা আন্দোলনে কোনো ভূমিকা ছিল না, যারা মূলত মুসলিম লীগের সঙ্গে হাত মিলিয়ে একটা দল চালানোর চেষ্টা করেছিল, তারা তো বাংলা বিরোধী হবে। স্বাভাবিকভাবেই সুকান্ত মজুমদারের অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিল নেই, ওকে রাজ্য সভাপতি করে দেওয়া হচ্ছে, যে 2009 সাল অব্দি ওয়েব কুপা করেছে। প্রদীপ্ত বোঝা গেল। রজতদা, স্নেহায়নের যদি আমি প্রথমে স্নেহায়নকে কারেক্ট করে দিই যে ইউপিএ 2 তে তৃণমূল কংগ্রেসের একজন পূর্ণমন্ত্রী ছিল না, ছিল 2 জন পূর্ণমন্ত্রী, একজনের নাম মুকুল রায়, একজনের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, দুজনেই মানে ও বলতে যে সাইমালটেনিয়াসলি ছিল না, কিন্তু সেই সময় কেন্দ্রে থাকা কংগ্রেস সরকারেরও কিন্তু একজন মন্ত্রী ছিলেন, এবং সেও ছিলেন বাংলা থেকে, তার নাম প্রণব মুখোপাধ্যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রকে ছিলেন। আমার বক্তব্য হচ্ছে, তাহলে কি ভারতীয় জনতা পার্টি এই যে 12 জন সাংসদ যারা জিতে লোকসভায় গেল, কারো মধ্যে সেই মেরিটটা খুঁজে পেল না? না, আমার মনে হয় ইলমাজ যে দুটো জিনিস। একটা হচ্ছে যে ভারতে, স্নেহায়ন কি বলছে আমি জানি না, ভারতে কিন্তু ওই বিগ 5 বা মেজর কিছু ক্যাবিনেট পোস্ট ছাড়া মূলত পলিটিক্যাল কম্পালশন থেকেই মিনিস্ট্রি বন্টন হয়।
এটা যে নাম্বার ওয়ান পয়েন্ট আমাদের মনে রাখতেই হবে। এবং 2 নম্বর মনে রাখতে হবে যে কোনো রাজ্য কতটা ডিজার্ভ করে, এবং 3 নম্বর যেটা মনে রাখতে হবে যে ওই রাজ্যটার প্রতি বা ওই অংশের মানুষের প্রতি আমার দৃষ্টিভঙ্গিটা কি। আজকে দাঁড়িয়ে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে কলকাতা শহর বা গোটা বাংলা জুড়ে যে রেলওয়ে কানেক্টিভিটি, মেট্রো, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময়ে রেলমন্ত্রী থাকার সময় বা তার দলের বিভিন্ন রেলমন্ত্রী থাকার সময় তাদের একটা বড় কন্ট্রিবিউশন আছে। এই যে একটা কেন্দ্রীয় মন্ত্রী পাওয়া গিয়েছিল, বা তার আগে গনি খান চৌধুরী, অধীর রঞ্জন চৌধুরীকে আমি এ ব্যাপারে খুব একটা দিতে চাই না, তার আগে গনি খান চৌধুরী প্লেড আ হিউজ রোল, যেটা একটা বিরাট বাংলার রেল চাকরি বাকরি সমস্ত কিছুকে বুস্ট আপ করেছে। এটাই হচ্ছে 3টে পয়েন্ট। 1 নম্বর হচ্ছে যে বাংলাকে এই মুহূর্তে বিজেপি কিভাবে দেখছে। 2 নম্বর, যেমন বলো যে মধ্যপ্রদেশ থেকে 29 এমপি দেওয়া সত্ত্বেও সেখানে সে প্রপারলি রিপ্রেজেন্টেশন নেই। দিল্লি থেকে তুমি দেখালে, তুমি যদি আরেকবার আমাদের সহকর্মীদের বলবো যে কোন রাজ্য থেকে কজন মন্ত্রী হয়েছেন সেই ছবি, সেই প্রতিবেদনটা একবার দেখা, যে 7টা তুমি দেখাচ্ছি যে দিল্লি থেকে ক্লিন সুইপ করেছে, কোনো মন্ত্রী নেই, একটা মন্ত্রী, পূর্ণমন্ত্রী। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে যে বাংলা এই মুহূর্তে, বিজেপি এই মুহূর্তে খুব বেশি মাত্রায় চিন্তিত মহারাষ্ট্র নিয়ে, বিজেপি চিন্তিত উত্তরপ্রদেশ নিয়ে, সামনেই ভোট আছে তোমার আগামী 4-5 মাসের মধ্যে তোমার হরিয়ানা, উত্তরপ্রদেশ যেখানে খারাপ ফল করলো, যেখানে এবার সত্যি খারাপ ফল করলো, ম্যানেজ না দিলে শেষ হয়ে যাবে। তারপরে পলিটিক্যাল কম্পালশনে কি তাহলে বেঙ্গল নেই? আমার প্রশ্ন হচ্ছে সেটাই, পলিটিক্যাল কম্পালশনে কি বেঙ্গল নেই? পলিটিক্যাল কম্পালশনে বেঙ্গল নেই, এফিসিয়েন্সিতে এখানকার লোকেরা পিছিয়ে আছে না, নাকি বিজেপি এই মুহূর্তে মনে করছে যে বেঙ্গল 2026 পরে, শ্রমিক দা যেমন বললেন 2026 আছে পরে, আগে তো এগুলো অ্যাড্রেস করে নি। বেশ 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 অশোক ভট্টাচার্য কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন। অশোকবাবু, তাহলে কি বেঙ্গলের যারা সাংসদ তাদের মেরিটে অভাব রয়েছে মন্ত্রিত্ব হওয়ার জন্য, পূর্ণমন্ত্রী হওয়ার জন্য মেরিটে অভাব রয়েছে? আর দ্বিতীয় হচ্ছে ইন্টেনশন, যে কথা বারবার রজতদাও বলছেন, যে ইন্টেনশনটা কি বাংলার প্রতি, তাদের ইন্টেনশনটা কি? দেখুন, প্রথম কথাটা হচ্ছে ইন্টেনশন, এটা দিয়ে আমি শুরুটা করব। খুব চমকপ্রদ একটা আলোচনা, ধন্যবাদ। এমন একটা পয়েন্ট, ব্যাপার নিয়ে আপনার আলোচনা আজকে করছেন। স্বাধীনতা উত্তর পরে কালে কংগ্রেসের সাংসদ সংখ্যা 1984 ছাড়া সেই অর্থে পশ্চিমবঙ্গে কখনো খুব একটা বড় কিছু ছিল না, কারণ এখানে বামপন্থীদের সাথে একটা সংখ্যাধিক্য ছিল। আমি বলছি জওহরলাল নেহরুর প্রথম মন্ত্রিসভায় রজতদা ক্ষিতীশচন্দ্র নিয়োগী, কেসি নিয়োগী একদম উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের দায়িত্বে ছিলেন। ওই টাইমটা ভাবুন কোন টাইম ঠিক দেশ ভাগটা হলো। তার পরবর্তীকালে অশোক সেন আইন মন্ত্রকের দায়িত্ব সামলেছেন, এসএন দে একটা মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। তারপরে আপনি চলে আসুন ইন্দিরা গান্ধী মন্ত্রিসভা, সেইখানে এই যে আমাদের এখন সহসভাপতি দীপ্তিমান ঘোষণার বাবা কেন্দ্রীয় মন্ত্রী পরিমল চন্দ্র ঘোষ ছিলেন, রেল প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু ঘাটাল থেকে নির্বাচিত হয়েছিলেন। এই গনি খান চৌধুরী, নতুন করে বলে দেওয়ার কোনো কিছু ব্যাপার নেই। পিআরডি প্রিয়দার কথা নতুন করে বলার কিছু নেই। ক্রীড়া সামলেছেন, তথ্য সম্প্রচার সামলেছেন। পরবর্তীকালে নতুন করে বলার দরকার আছে আমাদের। আমি যেই তোমায় তথ্যটা দিতে যাচ্ছি অশোক, তুমিই বলবে যে আমরা মূলত 2টো ভাগে কংগ্রেস রেজিমকে ভাগ করেছি। যে 1952 থেকে প্রথম যখন ইলেকটেড গভর্নমেন্ট, আমি তার আগের গভর্নমেন্টে যাচ্ছি না, 1952 থেকে 1977 কেন্দ্রে যতদিন আনঅপোজড কংগ্রেস, এই 25 বছর বাংলা থেকে কিন্তু অনেক সাংসদ গেছে। তখন বাংলায় চ্যালেঞ্জ জানানোর মারাত্মকভাবে কেউ নেই। এই যে 25 বছরে বাংলা থেকে মেজর ক্যাবিনেট বার্থ কজন পেয়েছে? হুমায়ুন কবির পেয়েছেন 1963 সালে, অশোক সেন পেয়েছেন, শচীন চৌধুরী পেয়েছেন। হুমায়ুন কবির, অশোক সেন, শচীন চৌধুরী 52 থেকে 77। নেহরুর জামানায় 3 জন পেয়েছেন পূর্ণমন্ত্রী। আর নেহরু তো 77 62 অবধি। আমি বলছি নেহরুর জামানায় এই 3 জন, আর ইন্দিরার জামানায় পেয়েছেন 77-এর আগে ত্রিগুণা সেন, সিদ্ধার্থ শঙ্কর রায় আর ডিপি চট্টোপাধ্যায়। না, পরিমল চন্দ্র ঘোষ আছে প্রতিমন্ত্রী। আমি ক্যাবিনেট, আমাদের আলোচনার বিষয় তো ক্যাবিনেট মন্ত্রী, সে তো বিজেপির আমলে 8 জন 10 জন হয়েছে। আপনি ভাবুন তাহলে এই যে নামগুলো আমি বলতে যাচ্ছিলাম এক এক করে নামগুলো। ত্রিগুণা সেন, নামটাই তো একটা আলাদা করে কিছু বলার থাকে না। তারপরে আপনি ধরুন, আমি বলছি তারপরে বরকতদার রিজন যখন চলে আসছে, বরকতদা, প্রিয়দা এবং রাজীব গান্ধী মন্ত্রিসভায় আপনি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিত্ব পাচ্ছেন, আবার রাজীব গান্ধী মন্ত্রিসভায় বরকতদা তখন রেলমন্ত্রী, প্রিয়দা মন্ত্রী। আর নেই, আর নাম মনে করতে পারছো না? নাম কেন মনে করতে? আর অজিত দা, অজিত পাজা। আমি রাজীব গান্ধী মন্ত্রিসভার পরবর্তীকালে চলে আসছি একেবারে একদম, আপনি যখন ধরেন নরসিংহ রায় মন্ত্রিসভায়, সেখানেও প্রণববাবু আছেন। তারপরে ইউপিএ 1, ইউপিএ 2, সেখানেও
প্রণববাবু মানে এক এক ওই প্রণববাবুই মাস্ট না না আরে ব্যাপারটা তো অন্য কোথাও নয়, আমাদের সংসদ সংখ্যা দেখুন। আমি বলতে চাই এটা আরেকটা তথ্য। না আমি যেটা বলতে চাইছি 2009 ইলমাস তোমার কাছে জানতে চাইলো যে ব্রাত্য ব্যাপারটা না নেই তো, সেটা কি শুধু বিজেপির রেজিমে নাকি বিজেপি কংগ্রেস যে এত বছর রুল না করেছে আমি তো কংগ্রেসের মন্ত্রিত্ব বেশ বেশ না, না, আমি তোমাদের এই আমি তথ্যই দেখাচ্ছি। একটা তথ্য আমি তোমার তুমি যে তথ্য দেবে সেই তথ্য আমি দেখাবো। আমি আসবো দিল্লির মন্ত্রিসভায় বাংলা 1952 সাল থেকে 2024 সাল 2024 সাল অবধি, অর্থাৎ 1952 থেকে 2024 দিল্লির মন্ত্রিসভায় বাংলা কবে কত প্রতিনিধিত্ব পেলো? পূর্ণমন্ত্রী দেখাচ্ছি আমরা, কোনো প্রতিমন্ত্রী নয়, পূর্ণমন্ত্রী দেখাবো। দেখুন ইউপিএ 1 এর সময় দুজন পূর্ণমন্ত্রী ছিলেন, প্রণব মুখোপাধ্যায় এবং প্রিয়রঞ্জন দাস মন্ত্রী। এটা ইউপিএ 1 এর জামানত দেখাচ্ছি। এবং ইউপিএ 2 তে 3 জন পূর্ণমন্ত্রী ছিলেন, 4 জন প্রতিমন্ত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, প্রণব মুখোপাধ্যায়, মুকুল রায়, অধীর রঞ্জন চৌধুরী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় ও চৌধুরী মোহন জটুয়া। এটা তো ইউপিএ 1 আর 2। 1952 থেকে 2024 অর্থাৎ স্বাধীনতার পর থেকে 2024 অবধি আসুন সেই পরিসংখ্যান দেখি একবার। 1952 থেকে 1977 অবধি কংগ্রেস সরকার ছিল, বাংলা থেকে 6 জন ক্যাবিনেট মন্ত্রী। 1977 থেকে 1980 সাল জোট সরকার, সেই সময় বাংলা থেকে 1 জন ক্যাবিনেট মন্ত্রী। 1980 থেকে 1989 এবং 1991 থেকে 1996 কংগ্রেস সরকার, বাংলা থেকে 4 জন ক্যাবিনেট মন্ত্রী। 1998 থেকে 91 এবং 1998 থেকে 2004 জোট ও এনডিএ সরকারের সময় বাংলা থেকে 2 জন ক্যাবিনেট মন্ত্রী। 2004 থেকে 2014 ইউপিএ সরকার, বাংলা থেকে 5 জন ক্যাবিনেট মন্ত্রী। এবং 2014 থেকে 2024 এনডিএ ও মোদী সরকার, বাংলা থেকে ক্যাবিনেট শূন্য। অশোক দা, হ্যাঁ আমি যেটাই বলতে চাইছি রজত দা, রিপ্রেজেন্টেশন কোনোদিনই বিরাট ছিল না 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 কারণ আছে, কারণ তো বলবো কি কারণ? 77 আরে পরে তুমি 42টা তুমি বলবে যে তুমি 42টা আসন নিয়ে আমাদের কংগ্রেস 42টা আসন নিয়ে আমাদের যে রিপ্রেজেন্টেশন গেছে তার কি সমানুপাতে তোমার মহারাষ্ট্র বা তোমার তামিলনাড়ু পেয়েছে? অনেক বেশি পেয়েছে। বলুন 77-এর পরে আমাদের সাংসদের সংখ্যা কত আপনি বলুন। আমি কেন বলতে চাইছিলাম 2009 কজন সাংসদ? 6 জন সাংসদ। 6 জন সাংসদের ভেতরে 1 জন পূর্ণমন্ত্রী, 2 জন প্রতিমন্ত্রী, নট এ ম্যাটার অফ চোখ। প্রণববাবু পূর্ণমন্ত্রী আর প্রতিমন্ত্রী দীপা দাস মুন্সি, অধীর চৌধুরী। সংসদ কজন? 6 জন। আপনি বললেন ইউপিএ 1 এর কথা, আবার আপনি একটা কথা আবার চলে আসুন ওই নরসিংহ রাও জমানার কথা। কজন সাংসদ? আমার সাংসদের অনুপাতে তো আমার মন্ত্রিত্ব। আমার সাংসদ 6 জন 7 জন, একমাত্র 77-এর পরে 84 বাদ দিলে সেইভাবে তো কখনো বাড়েনি, ইন্দিরা গান্ধী মৃত্যুর পর ছাড়া কখনো বাড়েনি। তার আপনাকে দেখতে হবে যে কংগ্রেসের হাতে সাংসদ কজন পূর্ণমন্ত্রী হচ্ছে, কজন প্রতিমন্ত্রী হচ্ছে। আর আজকে আপনি বলুন, আপনি গতবারে দেখুন 18 জনে কি পেয়েছি, আর আজকে আমি 12 জনেই বা কি পাচ্ছি। এবং এটা বহারম্ভের লঘু ক্রিয়া যাকে বলে, বা পর্বতের মুশিক প্রশ্ন। রজত, এখানে আমিও একটা পয়েন্ট আনবো যে যদি আমি 1952 সাল থেকে 2024 সাল দেখি, বাংলার প্রতিনিধিত্ব রয়েছে, এনডিএ জামানাতেও রয়েছে পূর্ণমন্ত্রীর পদ, সেখানে বাংলা থেকে ন্যূনতম একজনকে হলেও দেওয়া হয়েছে। 2014 থেকে 2024 গত 10 বছর নেই। এটা কিন্তু কনসার্ন নেই স্নেহায়ন, গত 10 বছরে নেই। 1952 সাল থেকে 2024 এর মধ্যে তাল কাটছে। 48 সালে লাস্ট 10 বছর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন। হ্যাঁ, লাস্ট শ্যামাপ্রসাদ মুখার্জি, তারপর কেউ নেই। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর লাস্ট 10 বছর কেউ নেই। ইলেক্টেড গভর্নমেন্ট নেই তখন, তখন ইলেক্টেড না স্নেহায়ন না, বিষয়টা হচ্ছে গিয়ে যে কংগ্রেসের মানে বাংলাকে সম্মান দেওয়া, এবং 2004 সালে যখন প্রথম ইউপিএ সরকার হলো তখন 2টো পূর্ণমন্ত্রী, একটা প্রণব মুখার্জি, একটা প্রিয়রঞ্জন দাস মুন্সি। আমার মনে হয় না প্রণব মুখার্জিকে কোনোদিন বাংলার রিপ্রেজেন্টেশন হিসাবে ধরা উচিত। কারণ কংগ্রেসের, আমি শেষ করতে দাও, আমাকে শেষ করতে দাও প্লিজ, লেট মি ফিনিশ। প্রণব মুখার্জি সেই সময়কার কংগ্রেসদের টপ লিডারদের মধ্যে একজন, এবং তখন প্রণব মুখার্জিকে যে মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল, প্রণব মুখার্জি কি ডিজার্ভ করতো সেটার মধ্যে আমরা গেলাম একটা আলাদা। আমি গেলাম এবার ভারতীয় জনতা পার্টির বাংলা নেতৃত্ব থেকে সেরকম টপ লেভেলের লিডার কেন উঠে আসে, আমার দ্বিতীয় প্রশ্ন ওইটাই। লেট মি ফিনিশ। 2004 থেকে 2009 প্রণব মুখার্জিকে নিয়ে কি করা হলো? 3 বার করে তার মন্ত্রক চেঞ্জ করা হলো। সেম ওয়াজ ডান উইথ প্রিয়রঞ্জন দাস মুন্সি। 6 মাস প্রিয়রঞ্জন দাস মুন্সিকে শেষ 6 মাস মিনিস্টার উইদাউট পোর্টফোলিও করে রাখা হলো। এবং ইউপিএ 2-তেও একজন প্রণব মুখার্জি, এই সেম, উনি তো পূর্ণমন্ত্রী, 3 জন প্রতিমন্ত্রী পেল। অধীর রঞ্জন চৌধুরী, দীপা দাস মুন্সি, আবু হাসেম খান চৌধুরী, 3 জন প্রতিমন্ত্রী কবে হলো?
মমতা ব্যানার্জি সরকার থেকে বেরিয়ে যাওয়ার পরে আমাকে শেষ করুন, দাদা আপনার সময় আমি বলি, আপনি এটা সিনিয়র পলিটিশিয়ান, আপনার সময় আমি না না আমি একটা কথা বলি, এক্সপেক্ট করব ডিবেটটা কোনো একটা মানে কোনো একটা ভিশন নিয়ে এগোবে। আমি ভিশনের জায়গায় যাচ্ছি, আমার বক্তব্য হচ্ছে কংগ্রেস কি করলো সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, আমার বক্তব্য বিজেপি কি করলো। না না কংগ্রেসও তো গত 10 বছরে পূর্ণমন্ত্রীর সংখ্যাটা শূন্য। কংগ্রেস, আমি আবারও বলছি, কংগ্রেস আমাদের যেহেতু সমালোচনা করে সেই সমালোচনার উত্তর দিতে, এবার আমি আমার কথা বলি, যেটা কথাটা উঠলো যে রাজ্য সভাপতি হয়েছে সুকান্ত মজুমদার, তাহলে পূর্ণমন্ত্রী হবে না কেন? রাজ্য সভাপতি হওয়ার জন্য বেসিক্যালি যেটা দেখা হয় তার সাংগঠনিক স্কিল এবং মানুষের সাথে জনসংযোগ, সেইটা কিন্তু সুকান্ত মজুমদারের মধ্যে দেখা হয়েছিল বলেই দেওয়া হয়েছে। কিন্তু এটা বুঝতে হবে উনি এটা নিয়ে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার কোন নেতাকে কত মেরিটোরিয়াস ভাবে সেটা আমার আলোচনার বিষয় নয়। আমার আলোচনার বিষয় গত 10 বছরে বাংলা কোনো পূর্ণমন্ত্রী পেল না কেন? কোনো রাজনৈতিক নেতা বা বিরোধী নেতা অনেক সময় দেখা গেছে তাদেরকে যখন অ্যাডমিনিস্ট্রেশন দেওয়া হয়েছে তারা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন ঠিকভাবে চালাতে পারেনি। ভারতীয় জনতা পার্টির যারা সাংসদ হয়েছে তারা পরবর্তী সময়ে সেই স্কিলসটা বা সেই নলেজটা দেখাতে পারলে যে দেবে না সেটা কে বলা হয়েছে। এবং তুমি চারদিকটায় ঘুরছো, তুমি মেইন প্রবলেমটাকে অ্যাড্রেস করছো। তুমি আবার বললে স্নেহায়ন যে এই আবার তুমি তৃণমূলের হাতে অস্ত্র তুলে দিলে যে যার সাংগঠনিক ক্ষমতা আছে সে ক্যাপাবিলিটি নিয়ে তুমি নিজেই প্রশ্ন তুলছো। না না আমি আরেকটা পয়েন্ট বলছি এখানে পয়েন্টটা কিন্তু এক সেকেন্ড পয়েন্ট তোমাকে আমি খুব একটা সুন্দর একটা লাইন দিয়ে দিচ্ছি যে ডিবেটের জায়গাটা কি। ডিবেটের জায়গাটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস, মূলত তৃণমূল কংগ্রেস বারবার যেই প্রশ্নটা করছে যে এই যে 2014 থেকে এত মেজরিটি থাকা সত্ত্বেও বাংলা থেকে এত প্রতিনিধি পাঠানো সত্ত্বেও বাংলা কেন পূর্ণমন্ত্রী পাবে না? একবার না হয় না পেতে পারে, দ্বিতীয়বার না পেতে পারে, কেন বারবার বঞ্চিত হবে? কেন বারবার যখন বারবার না পায় তখনই তো বঞ্চনা শব্দটা। আমি একটু অ্যাড করব তোমার সঙ্গে যে সবচেয়ে আনস্টেবল সময়ও 1989 থেকে 91 আনস্টেবল সময়, সেই সময়ও বাংলার একজন হলেও পূর্ণমন্ত্রী ছিলেন না আমি বলি। কিন্তু 2014 থেকে 2024 যখন তোমাদের সবচেয়ে শক্ত ঘাঁটি তখন বাংলা শূন্য কেন? না আমি বিষয়টা এবং আমি আরেকটা পয়েন্ট অ্যাড করে দিচ্ছি যে এই বঞ্চনাটা কিন্তু শুধুমাত্র এবার মানে আগামী বেশ কয়েকদিন 2026-এর বিধানসভা পর্যন্ত তোমাদের ফলো করতে থাকবে, কারণ বঞ্চনার ইস্যুটা শুধুমাত্র বাংলাকে 100 দিনের কাজ থেকে শুরু করে তৃণমূল যে তাদের অফিসিয়াল অবস্থান নিচ্ছে এই মিনিস্ট্রি বন্টনের ক্ষেত্রেও তারা তেমনটা মনে করছে। না না বিষয়টা হচ্ছে ভারতীয় জনতা পার্টি কাকে মিনিস্ট্রি দেবে না দেবে সেটা তো তৃণমূলের মাথা ব্যথার কারণ না। কিন্তু আমি আরেকটা পয়েন্ট বলি, 2019 সালে আমি বলি 2019 সালে যখন আমরা 18টা সাংসদ নিয়ে গেলাম, ম্যাক্সিমাম সাংসদ এই রাজ্য থেকে আমরা নিয়ে গেলাম প্রথমবারের জন্য, সেই সময়ও কিন্তু দুটো প্রতিমন্ত্রী দেওয়া হয়েছিল, প্রশ্ন করা হয়েছিল, তখনও কিন্তু বলা হয়েছিল যে এই মুহূর্তে যেহেতু 21-এ বিধানসভা নির্বাচন আছে, সাংসদরা বেশিটা সময় তাদের কেন্দ্রে বা রাজ্যে যাতে থাকতে পারে সেই কারণে এই মুহূর্তে আমাদেরকে বেশি মন্ত্রিত্ব দেওয়া হচ্ছে না। 21-এর পর দেখুন 4 জনকে দেওয়া হয়েছে। মোদিজির মন্ত্রিসভার কিন্তু একটা ফোকাল পয়েন্ট আছে, মোদিজি কিন্তু প্রথম মিটিংয়েই বলেছে যে শুধুমাত্র কনস্টিটুয়েন্সিটা পড়ে থাকলে হবে না, দিল্লিতে থাকতে হবে, নিজের কাজগুলো করতে হবে, দপ্তরের কাজ করতে হবে। মেবি এটা স্ট্র্যাটেজিক ওয়েতে করেছে যে আমি এখন দেবো না, আমি পরবর্তী আমি সত্যি সঙ্গে এই নিয়ে কথা বলবো একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর। যে নরেন্দ্র মোদী বারবার ভোট প্রচারে এলেন বাংলায়, যে নরেন্দ্র মোদী বাংলায় এসে বললেন আমি পরজন্মে বঙ্গ সন্তান হয়ে বঙ্গের মাটিতে জন্ম নিতে চাই, সেই নরেন্দ্র মোদীর তৃতীয়বারের মন্ত্রিসভায় বাংলা থেকে কোনো পূর্ণমন্ত্রী স্থান পাবে না? সত্যি এও হয়? তার আগে একটি লাস্ট আপডেট দিয়ে যাই। অমিত শাহ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বহাল রইলেন, নীতিন গডকরি রোড এবং ট্রান্সপোর্টেশন মিনিস্ট্রি, ডিফেন্স মিনিস্ট্রি গেল রাজনাথ সিং এর কাছে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স এস জয়শঙ্করের কাছে এবং কৃষি মন্ত্রী পেলেন শিবরাজ সিং চৌহান। রোড ট্রান্সপোর্টেশন মিনিস্ট্রি নীতিন গডকরির হাতে, ডিফেন্স মিনিস্ট্রি রইল রাজনাথ সিং এর হাতে, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এস জয়শঙ্কর, নির্মলা সীতারামন পেলেন ফাইন্যান্স মিনিস্ট্রি, কৃষি মন্ত্রক রইল শিবরাজ চৌহানের হাতে, ট্যুরিজম মিনিস্ট্রি বা পর্যটন মিনিস্ট্রি রইল গজেন্দ্র সিং শেখাওয়াতের হাতে। একই সঙ্গে মাইক্রো অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রি জিতেন রাম মাঝির কাছে গেল, রেলমন্ত্রী এবং অতিরিক্তভাবে দায়িত্ব পালন করবেন ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রির অশ্বিনী বৈষ্ণব, হেলথ মিনিস্ট্রি কিংবা স্বাস্থ্য মন্ত্রক জেপি নাড্ডার হাতে, যুব কল্যাণ মন্ত্রক, যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রক পেলেন চিরাগ পাসওয়ান। অর্থাৎ কোথাও যে চাপের কথা বলা হচ্ছিল যে মোদী সরকার যে চাপে থাকবে, সেই চাপ তো এই মন্ত্রিসভার অ্যাটলিস্ট অ্যানাউন্সমেন্টে দেখা গেল না। কি
রাজাদা, আপনারা বলছিলেন চাপে থাকবে, তৃণমূল কংগ্রেসও বারবার বলছিল চাপে থাকবে, ক্রাচে নিয়ে হাঁটছে সরকার। কোথায়? মন্ত্রিসভা থেকে তো তা মনেই হচ্ছে না। জেপি নাড্ডা হেলথ মিনিস্টার, অমিত শাহ হোম মিনিস্টার, রাজনাথ সিং ডিফেন্স মিনিস্টার, নির্মলা সীতারামন ফাইন্যান্স মিনিস্টার, নীতিন গডকরি রোড ট্রান্সপোর্ট মিনিস্টার, প্রায় অপরিবর্তিত। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। ব্যাপারটা হচ্ছে যে সবসময় তো বাইরেটা দেখে ভেতরটা বোঝা যায় না, ভেতরটা দেখেও সবসময় বাইরেটা বোঝা যায় না। যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে দলের সাংসদ বলেছিলেন 400 পার হয়ে গেলে সংবিধানটাকেই বদলে দেবেন, যারা বলেছিলেন সংবিধানের পরিবর্তে মনুস্মৃতিকে সংবিধানের জায়গায় আনা হলো না ব্যাপারটা। তাদের চাপে থাকবে, চাপ তো নেই না, চাপ বলছি তো, চাপটা তো এইটাই। সেই মানুষটা প্রথম দিন রামলালার মূর্তিতেও মাথা ঠেকালেন না, আর রাম মন্দিরে গিয়েও মাথা ঠেকালেন না, সংবিধানে মাথা ঠেকাতে গেছেন। দ্যাটস গুড, সেটা তো ভালো জিনিস। এইটাই তো চাপ। না, চাপটা কি? চাপ মানে আপনাদের চাপে আমরা তো ব্ল্যাকমেলিং এর রাজনীতি করি না। আমাদের চাপটা ইলমাজ সংবিধানকে রক্ষা করার, আমাদের চাপটা ইলমাজ স্বৈরতন্ত্রকে খতম করার, আমাদের চাপটা ইলমাজ যে ধর্মীয় বিভেদকে মেরুকরণকে সরিয়ে রেখে রুটি রুজির প্রশ্নটাকে সবার আগে তুলে ধরা। আমরা যদি এই কাজে সরকারকে চালাতে বাধ্য করি, সেটা আমাদের নৈতিক জয়ের জায়গা। এরপরে বাদ বাকি যে বেটা বলছেন তা সেটা ওয়েট করুন। আজকে অজিত পাওয়ার ফোর্স করে উঠেছেন, তিনি বলেছেন যে কেন এই ধরনের জিনিস হলো। জিতেন রাম মাত্র 2 জন এমপি নিয়ে কি করে একটা পূর্ণমন্ত্রী পেয়ে গেল? আর আমার 7টা আছে। শিবসেনাও একই কথা বলেছে, মানে একনাথ সিদ্ধের শিবসেনা, অজিত পাওয়ারও একই কথা বলেছে। এখন ব্যাপার না, আলোচনাটা যে পয়েন্টটা কি, পয়েন্টটা হচ্ছে বিজেপি একটা নির্দিষ্ট, যেরকম কংগ্রেস একটা নির্দিষ্ট আদর্শ নিয়ে চলে, বিজেপির একটা নির্দিষ্ট আদর্শ আছে। বিজেপির সেই আদর্শটাকে ইমপ্লিমেন্ট করার জন্য একটা কোর টিম আছে। আদর্শ মানে কি, এই বলছি তার বিদেশে নীতি আছে, আইডিওলজি আছে। সেই আইডিওলজিটাকে ইমপ্লিমেন্ট করার জন্য তার একটা কোর টিম আছে। আমাদের যেটা বক্তব্য, ইলমাস যেটা বলতে চাইছে, যে কোর টিমটায় কিন্তু কোনো হেরফের নেই, একেবারেই নেই। এই ঠিক সেই আরএসএস ব্যাক লোকগুলো, যেটা ভাবা হয়েছিল যে অমিত শাহ থেকে হোম মিনিস্ট্রি ছিনিয়ে নেওয়া হবে, সরিয়ে নেওয়া হবে, আমরা দেখলাম অমিত শাহ জায়গায় রইলেন। আমরা দেখলাম যে বিদেশ মন্ত্রী যার থাকার কথা সেই রইলো। আমরা দেখলাম তোমার ফাইন্যান্সেও নির্মলা সীতারামন একই রইলো। তার ফলে যে এই যে গোটা স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, তাতে তৃণমূল কংগ্রেস বা কংগ্রেসের তরফ থেকে বা বিভিন্ন পোল অ্যানালিস্ট যারা বলেছিলেন যে এই গভর্নমেন্টটা সাকাম করবে মিনিস্ট্রি গঠন করতে গিয়েই, কিন্তু তাকে সমঝোতা করতে হবে। কিন্তু আমরা আপাতত যে তালিকাটা পেলাম, তাতে কিন্তু সমঝোতার কোনো জায়গাটাই এই মুহূর্তে নেই। আমি আসবো তৃণমূল কংগ্রেসের কাছে আমি আসবো না, অনেক সময় আছে। আমরা বলেছি ওয়েট এন্ড ওয়াচ, ওই তো তোমরাও বলেছিলে ওয়েট এন্ড ওয়াচ। আমরা এক্ষুনি, আমার মনে আছে, বেশ হাসির ব্যাপার প্লিজ। আমার মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিল ক্রাচ নিয়ে হাঁটছে এই সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল 15 দিনের মধ্যেই সরকার পড়ে যাবে। কোথায়? আমি যে মিনিস্ট্রি এই মুহূর্তে দেখছি, সেই মিনিস্ট্রিতে মোদি 2.0 আর মোদি 3.0 এর মধ্যে খুব একটা ফারাক নেই। অ্যাকচুয়ালি কোনো ফারাকই নেই। এইটাকে বলা হয় বিগ ব্রাদার সিনড্রোম। এই বিগ ব্রাদার সিনড্রোম, যে তোমার জোট সরকারের বাধ্যবাধকতা, সেই জোট সরকারের বাধ্যবাধকতা একটা বড় কোশ্চেন রেখে দেয়, এবং সেটা থিওরিটিক্যাল না হলেও প্র্যাকটিক্যাল হলেও, দুটো ক্ষেত্রেও যদি সত্যি হয়, মহারাষ্ট্র তার 1 নম্বর উদাহরণ। একনাথ শিন্ডে কিভাবে এখন লড়াই করা শুরু করে দিয়েছে সেটা দেখতে পাচ্ছেন। ওই জন্যই তো বলা হয়েছে যে বিজেপি নিজের বিগ ব্রাদার সিনড্রোম থেকে বেরোতে পারবে না। ব্যালেন্সড যে ফেডারালিজম, সেই ব্যালেন্সড ফেডারালিজমে বড় ধাক্কা দেবে, যেটা নিয়ে আজকে তোমরা বাংলায় আলোচনা করছো, ঠিক সেই আলোচনাটা মহারাষ্ট্রে শুরু হয়ে গিয়েছে। ঠিক এইভাবেই টিডিপি আলোচনা শুরু করবে। আর তুমি সঙ্গে সঙ্গে আর একটা অ্যাডিশন করে দাও, একটু ছোট্ট মশলা দিয়ে দাও। ওই গরম মশলা না দিলে ভালো খাবার হয় না। তো দেখবে চিরাগ পাসওয়ানকে ক্রীড়ামন্ত্রী দিয়ে দিল, যে অনুরাগ বারবার লাফাচ্ছিল গলি মারো গো ড্যাশ ড্যাশ, তাকে কিন্তু আনা হয়নি। ফলে কিছুটা বাধ্যবাধকতা আবার দেখিয়েছেও বটে। এটা কিন্তু বাধ্যবাধকতার কোনো জায়গা নেই, অবশ্যই নেই। তবে প্রদীপ্ত, রজতদা, প্রদীপ্ত হ্যাজ আ পয়েন্ট। কোথায় বলছি আমি প্রদীপ্তকে যে পয়েন্টটা আমি আনতে চাইছি, যে আমি কিন্তু কে রামবাবু কি পেলো, শ্যামবাবু কি পেলো, আমি এটা যেতে চাইছি না। আমি জানতে চাইছি যে আমরা সাংবাদিকরা, আমরাও ছিলাম, যে গত 4-5 দিন ধরে আমরা ডিবেট করছিলাম এবং বিভিন্ন পলিটিক্যাল মাল মশলা আসছিল যে এই গভর্নমেন্টটা কিন্তু ডিপেন্ড করতে হবে। আমরা অতীতের যে বিভিন্ন আমরা জোট সরকার দেখেছি, ইলমাস তুমি যেমন এনডিএর কথা বললে, তাতে কিন্তু এই জোট সঙ্গীদের বড় বড় ক্যাবিনেট বার্ড দেওয়া হয়েছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে 2014 সাল থেকে নরেন্দ্র মোদীর গভর্নমেন্টের যে ট্র্যাডিশন, তার যে নীতি আমরা দেখছি যে মন্ত্রিসভা গঠনের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে এরা কি করবে কি করবে না।
আমার পয়েন্ট হচ্ছে সেই জায়গাটাই, বিজেপির যে নাগপুরের আদর্শ, সেই নাগপুরের আদর্শকে ইমপ্লিমেন্ট করার জন্য সেই সেম টিম নিয়েই কিন্তু নামছে। আমার পয়েন্ট হচ্ছে সেটাই। ওর একটা পয়েন্ট আমি গ্রহণ করছি, তাহলে যে ওয়েট অ্যান্ড ওয়াচ কেন? কারণ টিডিপি থেকে যদি তুমি দেখো, চন্দ্রবাবু নাইডু পেয়েছেন একজন মাত্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে তুমি যদি দেখো নীতিশ কুমারের জেডিইউ কি পেয়েছেন একজন মাত্র পূর্ণমন্ত্রী। আমার বক্তব্য যে পরের প্রশ্ন আমার স্নেহায়নের কাছে থাকবো। স্নেহায়ন, মন্ত্রিসভা তো আমি আসবো তোমার কাছে, মন্ত্রিসভা তো অ্যানাউন্স হলো, আগামী দিনটা সুখকর হবে কি না সেটা কাদের জন্য প্রশ্ন করছে? ভারতীয় জনতা পার্টির জন্য। কারণ অলরেডি যেরকম একনাথ শিন্ডে তিনি বিরোধিতা করা শুরু করে দিয়েছেন, শরদ পাওয়ার তিনি শক্তি বাড়াচ্ছেন, একই সঙ্গে নীতিশ কুমার তার যা প্রস্তাবিত দাবি, যার আভাস আমরা পেয়েছিলাম, তার মধ্যে মাত্র একটি মন্ত্রিত্ব তিনি পাচ্ছেন, তাও পূর্ণমন্ত্রিত্ব। চন্দ্রবাবু নাইডু প্রতিমন্ত্রিত্ব পাচ্ছেন, পূর্ণমন্ত্রিত্ব নেই। কিং মেকাররাই ব্রাত্য। স্থায়িত্ব রইবে তো তোমাদের সরকারের? না, সাহিত্য থাকবে কি থাকবে না সেটা তো সময় বলবে। এবার বিষয়টা হচ্ছে গিয়ে যারা নিজেদের স্থায়িত্ব নিয়ে দ্বিধাগ্রস্ত, তারা বলছে এতদিন থাকবে, অতদিন থাকবে, এতদিন চলে যাবে, অতদিন চলে যাবে। কিন্তু তাদের যে বিরোধী জোটটা, সেই জোটটার স্থায়িত্ব কতদিন থাকবে? মানে 5 বছর ছেড়ে দাও, একটা জোট 5 দিন বিরোধী জোট থাকতে পারছে না, কারণ তার মধ্যে অলরেডি আপ বেরিয়ে গেছে, বলছে আমরা থাকবো না এর মধ্যে। তো বিষয়টা হচ্ছে এরা গিয়ে নাকি আবার সরকার করবে, এরা গিয়ে নাকি আবার প্রধানমন্ত্রী নির্বাচন করবে। তো যাই হোক, আমি বলে দিচ্ছি, আপ অলরেডি বলেছে যে আমরা আগামী বিধানসভা নির্বাচন আমরা আমি একটা জিনিস ঢুকতে চাইছি। আমি যেটা বলতে চাইছি যে এই সরকারটা, সুদীপ্ত, এই প্রদীপ্ত, এই সরকারটার যেমনটা ইলমাস যে ইনফরমেশনগুলো দিচ্ছে, এই যে ক্যাবিনেটটা তৈরি হয়েছে, এই ক্যাবিনেটটা দেখে আমার মনে একটা জিনিস মনে হচ্ছে যে এই ক্যাবিনেটটার বহিরঙ্গ দেখে বা যাদের যা পজিশন দেওয়া আছে তাতে মনে হচ্ছে না এটা কোনো কম্পালশন আছে। কম্পালশনের ক্যাবিনেট নাম্বার 1, এবং নাম্বার 2, এই ক্যাবিনেটটা দেখে মনে হচ্ছে না যে বিজেপি তার যে কোর ইস্যু, তার থেকে বিজেপি ব্যাকসিটে সেই কোর ইস্যুগুলোকে আনতে চাইছে। আমি আলোচনাটাকে এই জায়গাটায় রাখতে চাইছি। আমি ঠিক এই জায়গা থেকেই বলেছিলাম যে ব্যালেন্সড ফেডারালিজম এবং জোট সরকারের যে দায়বদ্ধতা, সেই দুটো এখানে মিসিং। এবং এটা আমাদের দৃঢ় বিশ্বাস ছিল বা এখনো আছে যে এই বিজেপি যে নাকুচুভাবে চলার চেষ্টা করছে, দুটো ক্রাচের সাহায্য নেবে, কিন্তু বলবে আমার কিছু নেই, আমার কারুর সাহায্য দরকার নেই, আমার মোদি সরকার আছে, কিন্তু সামনে বলবে হামারা সরকার। ওই হট করে মোদি সরকার থেকে হামারা সরকার, এনডিএ সরকারের যে সুইচটা, অর্থাৎ হঠাৎ করে ঘুম থেকে ভাঙিয়ে তোলা কুম্ভকর্ণকে, সেই একটা জায়গা অবয়ব দেখানোর চেষ্টা করবে। করার পরে সে নিজের যে বিজেপির যে স্টাইল অফ অ্যাকশন, এই সময়কালে যেটা দেখা যাচ্ছে যে আমি একা সর্বে সর্বা, আমি ভগবান, আমার আমি অন্য কারুর ঔরসে, আমি শেষ করতে দিই। আমার মনে হয় ইলমাস, আমি একটু শেষ করলে বোধহয় শেষ হতো, মানে আমি বলার সুযোগ খুব কম পাচ্ছি। আমার বক্তব্য এই যে চিন্তা ভাবনা যে আমি সর্বশ্রেষ্ঠ, এইটা জোট সরকারের যে দায়বদ্ধতা এবং বাধ্যবাধকতা, সেটাই অনতিবিলম্বে আঘাত আনবে। আর টিডিপি বা জেডিইউ যারা 2002 সালে 29টা এবং 21টা আসন নিয়ে এই এনডিএ সরকারে ছিল, তারপরে যে বাধ্য করেছিল বাজপেয়ী সরকারকে, সেরকমই না এবারও বাধ্য করে যে তুমি ভাই আমাদের যে দায়িত্ব, আমাদের যে গুরুত্ব, সেটাকে যথার্থভাবে দিচ্ছ না। মনে পড়ছে একটা সময় একটা জায়গা ছিল যে কেন আমাকে অটল বিহারী বাজপেয়ীর জায়গায় বসতে দেওয়া হয়নি, ঠিক সেই জায়গায় আসবে। আমার মনে হয় আমরা প্রথম দিন যেদিন তোমার সঙ্গে আমি শো করেছিলাম, আমার মনে হয় যে মোদি গভর্নমেন্ট, আই ডোন্ট নো ওয়েদার আই এম রাইট অর রং, যে মোদি মনে হয় যে বার্গেনিংটা হয়েছে, আমার মনে হয় বার্গেনিংয়ে ক্যাবিনেট বাড়তে তারা কোনো মাথা নিচু করেনি, সেটা বোঝাই যাচ্ছে। আমার মনে হয় যে মোদি গভর্নমেন্ট দুটো যে মেন ইস্যু ছিল, যে একটা স্পিকার পদ এবং একটা স্পেশাল প্যাকেজ, আমার মনে হয় বিহার বা তোমার অন্ধ্রপ্রদেশ, এই দুটো স্পেশাল প্যাকেজে হয়তো তারা টিক চিহ্ন নিতে সক্ষম হয়েছে। এবং আমার একটা ধারণা যে স্পিকার পদ হয়তো টিডিপিকে দেওয়া হতো, কারণ স্পিকার পদ ইজ ভেরি ইম্পর্টেন্ট। নচেত কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যা ব্রিফ করছো তাতে মনে হচ্ছে যে এটা কিন্তু তার বিরুদ্ধে যাওয়া, বিজেপি নিজের পলিসি থেকেই বেরিয়ে যাবে, না খাউঙ্গা না খানে দুঙ্গা। টিডিপি নেতাকে রাত্রে গ্রেপ্তার করেছিল, তার স্ত্রীকে গ্রেপ্তার করেছিল, জেডিইউ নিয়ে যার পর নাই কথা বলেছিল, বিহারের স্পেশাল প্যাকেজ নিয়ে যার পর নাই কথা বলেছিল। আজকে সেগুলো হয়তো শীতল ঘরে চলে যাওয়ার জায়গা হচ্ছে। সেটাও একটা নীতি হতে পারে যে নীতিশ এবং এই চন্দ্রবাবু নাইডুকে আমি সেফ প্যাকেজ দিয়ে দিলাম, তোমার বিরুদ্ধে দুর্নীতি করবো না, যেমন প্রফুল্ল প্যাটেলকে নিয়ে সমস্যা শুরু হয়ে গেছে। এর মধ্যে আরেকটি আপডেট দিয়ে দিই, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী রইলেন শান্তনু ঠাকুর। একটু বাংলার প্রসঙ্গে ফিরি, ঠিক আছে?
ক্যাবিনেট চেঞ্জ হলো না, মোদি 2.0 মোদি 3.0-তে রিপিট হলো স্নেহায়ন, এবং একই সঙ্গে বাংলা যে মন্ত্রিত্ব পেলো না, পূর্ণ মন্ত্রিত্ব পেলো না, যা নিয়ে আজ আলোচনা শুরু করেছিলাম, সেটাও রিপিট হলো। যে নরেন্দ্র মোদী বলেছিলেন আমি পরজন্মে বঙ্গ সন্তান হিসেবে জন্মাতে চাই, সেই নরেন্দ্র মোদীর ঠিক এই কথা বলার পর তিনি যে মন্ত্রিসভা গঠন করলেন তাতে বাংলা নেই। না, পূর্ণমন্ত্রী আমি আবারও বলেছি, এটা নিয়ে মানে এই উত্তরটা আমি অনেকবারই দিলাম যে পূর্ণমন্ত্রী আজকে হয়নি মানে কালকে হবে না, এরকম কোনো বিষয় নেই। আগামী দিনে যে কোনো সময় হতে পারে, লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ। হয়তো কোনো স্ট্র্যাটেজিক আগামী দিনে যে কোনো সময় আমরা 20 ট্রিলিয়ন ইকোনমি হয়ে যেতে পারি। একপাশে অমিত শাহ, একপাশে রাজনাথ সিং। ঠিক এই ছবিটা কি তুমি যখন জোট সরকারের শপথ গ্রহণ হচ্ছিল বা তার আগে, তখন কি ছিল? তখন কিন্তু পাশে ছিল। আমরা এটাই বলতে চাইছি, আমরা যে কোনো সময় ট্রিলিয়ন ইকোনমি হতে পারি, যে কোনো সময় হতে পারি। ললিপপটা কি বাঙালি অডিয়েন্স আর নেবে, কিংবা বাঙালি মানুষ আর নেবে? 2026-এ তোমাদের ভোট আছে, তোমরা বলছো একটু পুশ করলেই 100 জন বিধায়ক পাবো, তার মাঝখানে এইটা তো বড় ইস্যু হয়ে দাঁড়ালো। না না, বিষয়টা হচ্ছে গিয়ে দেখো, আমরা যে রাজ্যে বা বিধানসভায় যে ইস্যুগুলো ধরাচ্ছি সেগুলো তৃণমূলের অপশাসন, তাদের নারী নির্যাতন, তাদের দুর্নীতি, তার সাথে কেন্দ্রে কে তার সাথে কোনো সম্পর্ক নেই। এবং আমি আরেকটা বিষয় বলি, না আমি একটা কথা বলি, তোমাকে তো ফ্যাক্টটা মানতে হবে। 2024-এর ফ্যাক্ট হচ্ছে এই একটা ইস্যুও বিজেপির জন্য ভোট টানতে পারেনি। আচ্ছা ঠিক আছে, সেটা আজকে পারেনি, 26-এ পারবে না বা পরে পারবে না, এটা এরকম কোনো 2021-এ পারেনি, ঠিক আছে, 2024-এ পারেনি। না পারেনি। তারপর নরেন্দ্র মোদী এলেন, এসে বললেন আমি পরজন্মে বঙ্গ সন্তান হয়ে জন্ম নিতে চাই, এই বাংলার মাটিতেই জন্ম নিতে চাই। খুব ভালো কথা। না ইলমাস, আমি তোমাকে তারপর বলি, বাংলা পূর্ণ মন্ত্রিত্ব থেকে ব্রাত্য, ইলমাস অ্যাড্রেস করবে কিভাবে? আমি আবারও বলছি, তুমি যে বললে যে এই ইস্যুগুলো ভোট টানেনি, প্রথম কথা হচ্ছে দুর্নীতি যে মানুষের মনে প্রভাব ফেলেনি এরকম বলার কোনো জায়গা নেই। 2,33,00,000 লোক তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে, সেটাও মানতে হবে, সেটা কিন্তু একটা বড় সংখ্যা। এবং আরেকটা কথা বলি, তৃণমূল যখন জোটের ব্যাপারে বলছে, তৃণমূল যখন ব্যালেন্স ফেডারেলিজমের ব্যাপারে বলছে, মনে রাখতে হবে তৃণমূল এমন একটা দল যারা কোনো জোট সরকারে আজ অবধি 5 বছরের জন্য সরকার করতে পারেনি, সেটা কেন্দ্রে হোক কিংবা রাজ্যেও যখন ক্ষমতায় ছিল কংগ্রেসের সাথে জোট করেও এসেছিল, কতদিন কংগ্রেসের সাথে ঘর করতে পেরেছে? মমতা ব্যানার্জির কাছ থেকে যদি জোট রাজনীতি শিখতে হয়, তাহলে তার থেকে খারাপ দিন আর কিছু আছে। এখন কোশ্চেন যদি আসে রবীন্দ্রনাথ, আর তুমি যদি লেখো গরুর রচনা, তো স্বাভাবিক এইভাবে বিজেপি এইভাবেই চলতে হয় বিজেপিকে পশ্চিমবঙ্গে। মানে যখন নারী নির্যাতন নিয়ে বলছে তখন অমিত মালব্যকে ভুলে যাচ্ছে, এদের স্বাভাবিক। শেখ শাহজাহানকে তোমরা মনে রাখছি, শেখ শাহজাহানকে ভুলে যাচ্ছে। হ্যাঁ, শিবু সর্দারকে মনে রাখছো না, উত্তম হাজরাকে মনে রাখছো না, তোমাদের তো মনে রাখার মানে প্যাটার্ন আছে একটা, সেই প্যাটার্নের বাইরে বেরোতে পারবে না, আমি সেটাই বলতে চাইছি। ফলে আমার বক্তব্য হচ্ছে, দেখো প্রথম থেকে বাংলাকে যেভাবে বঞ্চনা করা হয়েছে, যেহেতু বাংলায় বারবার ফিরে আসছে, 100 দিনের কাজের টাকা আমরা কথা দিয়েছিলাম আমরা ফেরত দিচ্ছি, ওরা আজ অব্দি দিতে পারলো না। কিন্তু একই অভিযোগে যদি অভিযুক্ত কথা বলা হয়, তাহলে মধ্যপ্রদেশ থেকে শুরু করে উত্তরপ্রদেশ সব জায়গায় আরো বেশি করে করাপশন হয়েছে। ক্যাগ রিপোর্ট কি বলছে, এবং ক্যাগ রিপোর্ট এই যে SSA দুর্নীতি আসামে, সেটা নিয়ে কি বলছে গত 2 দিন আগে বেরিয়ে গেছে। এখানে পশ্চিমবঙ্গে একটাও সভা হয়নি, আশা করি নিশ্চয়ই আমাদের আলোচনা সভাতে আসবে। ঠিক একইভাবে ত্রিপুরার 10,323 আলোচনার মধ্যে থাকে না, কিন্তু পশ্চিমবঙ্গে আবাস যোজনায় দুর্নীতির নামে মধ্যপ্রদেশে 1200 টয়লেট 7 জেলায় উধাও হয়ে যায়, টাকা পেয়ে যায়। পশ্চিমবঙ্গে মাথায় ছাদ নেই, রেখাপাত্রের বাড়ি পর্যন্ত হয়নি, যে রেখাপাত্রকে নিয়ে এত বড় বড় কথা বলা হচ্ছে, সেই রেখাপাত্রের বাড়ি আজ পর্যন্ত এরা দিতে পারেনি। স্বাভাবিকভাবে স্বাভাবিক প্রশ্ন আসছে যে বাংলাকে আর কত বিপজ্জনক অবস্থায় ফেলতে হবে। হলদিয়া ডক সংস্কার, তারপর হিন্দুস্তান বাংলায় ঠিক যে অভিযোগ ভারতীয় জনতা পার্টি দুর্নীতির প্রেক্ষিতে এনেছে, ঠিক সেই অভিযোগ উত্তরপ্রদেশে, কখনো মধ্যপ্রদেশে, তাদেরকে ঠিক সেই অভিযোগ ফেস করতে হয়েছে। যেমন ভুয়ো জব কার্ডের প্রসঙ্গ যদি আসি, ভুয়ো জব কার্ডের প্রসঙ্গে সেন্ট্রাল ক্যাগ রিপোর্ট, CAG রিপোর্ট, তারাই বলছে যে সবচেয়ে বেশি ভুয়ো জব কার্ড হয়েছে উত্তরপ্রদেশে। আবার যদি আমরা আবাস যোজনার কথায় আসি, আবাস যোজনার কথায় মধ্যপ্রদেশে প্রায় 27 লক্ষের ওপর বাড়ির কোনো খোঁজ পাওয়া যায়নি। তাহলে কি উত্তরপ্রদেশে এই ভুয়ো জব কার্ড কাজ করে গেল, বাংলায় কাজ করলো না, এভাবে দেখাটা ঠিক হবে যেভাবে স্নেহায়ন দেখার চেষ্টা করছে? না, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই 1 নম্বর কথা এই জায়গাটাতে, যে বিজেপির ইন্টেনশনটাই বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, বারবার করে এটা প্রমাণিত হয়ে গেছে। শুধু পূর্ণমন্ত্রীরা রজত এখানে বলছিলেন, কটা পূর্ণমন্ত্রী পেলো না পেলোর থেকেও বড় কথা, ধরুন একটা পূর্ণমন্ত্রী, কিন্তু তার দপ্তর, সে দপ্তরটাও তো একটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেই দপ্তরটাকে কাজে লাগিয়ে বাঙালির কি উপকার হয়েছে সেটাও কিন্তু, যেমন বরকত গনি খান চৌধুরী, অস্বীকার করার কোনো জায়গা নেই। কর্মসংস্থানের একটা বিপুল জায়গা খুলে গেছিল, রেল পরিকাঠামোর উন্নয়ন, কলকাতা মেট্রো, মালদা রেল স্টেশন, একটা বিপুল পরিকাঠামো। প্রিয়দা হওয়ার পরে যখন ক্রীড়ার দায়িত্বে আছে, যুব ক্রীড়ার দায়িত্বে প্রিয়দা যখন দেখছে, বা তখন এই আজকে যুব বিশ্বকাপ হয়েছে, এর কিন্তু অন্যতম কৃতিত্ব প্রিয়দার।
প্রিয়দা দেখে যেতে পারলেন না, এটা আপাতত দুর্ভাগ্য। এইবার আমি কথাটায় আসছি যে বিজেপি বলছে দুর্নীতির কথা। দেখো ইলমাজ, আমরা এসএসসি নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে গর্জন করেছি, সরব হয়েছি, বিজেপিও করেছে, বিজেপিও করেছে, কিন্তু মুশকিলটা কোথায় জানো? ওদের প্রতিবাদটা সিলেক্টিভ প্রতিবাদ। আমরা এসএসসি নিয়োগের দুর্নীতি হলেও প্রতিবাদ করি, আবার সর্বভারতীয় নিট পরীক্ষায় যে চরম বেনিয়ম এবং দুর্নীতি হয়েছে তারও প্রতিবাদটা আমরা করি। এই সরকার, এরা দুর্নীতির কথা বলবে, এই সরকার ক্ষমতায় আসার আগে দুর্নীতি করে দিল। ভুয়ো এক্সিট পোলটাকে নিয়ে দেশের বৃহত্তম স্টক মার্কেট যে দুর্নীতি, শেয়ার মার্কেট দুর্নীতি, আমরা তো এবার হবে জেপিসি গঠনের দাবিতে উত্তাল হয়ে উঠবে পার্লামেন্ট, উত্তাল হয়ে উঠবে। স্নেহায়ন, দুর্নীতিবাজ ভারতীয় জনতা পার্টিও না না, একটা বলছে কংগ্রেস। না 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 না, কংগ্রেসের কথা থেকেই বোঝা যাচ্ছে যে একটা শক্তিশালী অপোজিশন তারা হয় যারা মানে শাসককে বা গভর্নমেন্টকে সাপোর্ট করে, এরা বিরোধিতা করার জন্যই আসছে। তো বিষয়টা বলি, আর গুরুত্বের কথা বলছে যে সুকান্ত মজুমদারকে এডুকেশন দপ্তরের প্রতিমন্ত্রী করা হয়েছে, সাথে নর্থ ইস্টার্ন তাও দেওয়া, নর্থ ইস্টার্ন মিনিস্ট্রিও দেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে, দেখো বিষয়টা হচ্ছে গিয়ে যখন দুর্নীতির কথা বলা হয় তখন ভালো যে কংগ্রেস এখানে দুর্নীতির কথা বলে, যে বলছে এসএসসির বিরুদ্ধে আমরা সরব হয়েছি, বা এখানে ধরে নাও অদিত চৌধুরী নিট এসএসসি অতীত নিট, আপনার সময় আমি একটা নিটটা তো বলতে হবে। এসএসসি বলবো, নিট বলবো না, হয় প্রতিবাদ সিলেক্টিভ হয় নাকি? প্রতিবাদ কোনো সিলেক্টিভ হতে পারে? একটু বলতে দিন, আপনারা তো গণতন্ত্র রাখার কথা বলেন আর একটু অন্য কাউকে বলতেই দিচ্ছেন না। বিষয়টা হচ্ছে এখানে দাঁড়িয়ে অদিত চৌধুরী সন্দেশখালিতে যায়, নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলে, আর যখন অদিত চৌধুরী বলছে তখন ওখান থেকে পাওয়ান খেরা, মাল্লিকার্জুন খাড়গেরা অন্য কথা বলছে। তার বিরুদ্ধে বলতে গেলে অদিত চৌধুরীর কাছে কথা হয়ে যায় যে না পোষালে দল থেকে বেরিয়ে যাক। তো এই ধরনের বিষয় দালালরা দল চালাচ্ছে বলেই তো দিলীপ দা এইভাবে বললে আমি কি করে বলবো? আমি একবারও কারোর মাঝখানে কথা বলছি না, আমাকে যদি বারবার ইন্টারাপ্ট হচ্ছে দাদা, আমি আপনার সময় বলছি না, আপনার সময় অনেক কিছু বলার ছিল। আপনি না না, আপনি দুর্নীতির কথা বলছেন, ইউপিএ 2 সরকারের রোজ দিন একটা করে দুর্নীতি বেরিয়েছে, তো সেই সব কথা আমি কিন্তু বলিনি আপনার মাঝখানে। আমি শুনেছি, আমি শুনেছি, ডেফিনেটলি ডিবেট করব, বিনোদ রায় ডিবেট করব, বিনোদ রায় ডিবেট কমনওয়েলথ আমি একটু বিরতি টানছি। স্নেহায়ন, আম আদমি পার্টির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে নিট দুর্নীতির কথা বলা হচ্ছে, আম আদমি পার্টির তরফ থেকে বলা হচ্ছে যে এবছরের নিট আন্ডার গ্র্যাজুয়েট এক্সামিনেশনে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে 3টে রাজ্যে, হরিয়ানা, বিহার এবং গুজরাট। এবং তারা একেবারে তথ্য দিয়ে দেখাচ্ছে যে 67 জন টপারের মধ্যে 6 জন হরিয়ানার একটি সিঙ্গেল সেন্টারের পরীক্ষার্থী। যদি দুর্নীতির কথাই বলা হয়, ঠিক তোমাদের সরকার যখন গঠন হচ্ছে তখন এমন একটি অভিযোগ সামনে আসছে, কিভাবে কাউন্টার করবে? না না, দুর্নীতি যেটাখানে হয়ে থাকে সেটা তদন্তের মাধ্যমে কাউন্টার হবে, সেখানে তো এখানে তো বলার কিছু নেই, কেউ তো সেই কোনো দুর্নীতিকে দাঁড়িয়ে থেকে ডিফেন্ড করেনি। বিষয়টা হচ্ছে, আমার কথা হচ্ছে যে কংগ্রেস যখন দুর্নীতির কথা বলে তখন তাদের নিজেদের আস্তিনে একবার তাকিয়ে দেখতে হয়। ইউপিএ রজতদা, এখানে একটু রজতদাকে নিয়ে আসবো। রজতদা, বিজেপি বলে যে আমাদের বিরুদ্ধে যখন দুর্নীতি তখন আগে প্রমাণ হোক, তারপর আমরা বলবো দুর্নীতি হয়েছে। কিন্তু দেখো কংগ্রেসের আস্তিনের ভেতরে দুর্নীতি রয়েছে, তৃণমূল কংগ্রেসের আস্তিনের ভেতরে দুর্নীতি রয়েছে। তৃণমূল কংগ্রেস গত 4 বছর ধরে বলছে যে দুর্নীতি যে বলছো, এতজনকে যে অ্যারেস্ট করলে প্রমাণটা করে দেখাও, কনভিক্টটা করে দেখাও। কনভিকশন কিন্তু এখনো হয়নি, কনভিকশন ইজ জিরো। এখানে এসে কোথাও ভারতীয় জনতা পার্টির দায়বদ্ধতা থাকে না? যে দুর্নীতি নিয়ে তারা সরব হয়েছে, যেগুলো কেন্দ্রীয় এজেন্সি দ্বারা এখন এই মুহূর্তে তদন্ত রয়েছে, কেন্দ্রীয় এজেন্সি ইন্ডিপেন্ডেন্টলি চলবে, কিন্তু আমার মনে হয় দুর্নীতির যে পলিটিক্যাল রেজাল্ট, যে দুর্নীতির কারণে কি ভোট হচ্ছে না হচ্ছে, সেটাকে কোয়ান্টিফাই করা বিট ডিফিকাল্ট। যেমন ধরো আজকে দাঁড়িয়ে বিজেপি 40% ভোট পেয়েছে, আমি বলতে পারি না যে এটা এর মধ্যে দুর্নীতির কোনো, যারা দুর্নীতিতে এফেক্টেড হয়েছেন তাদের কোনো ভোট এর মধ্যে পড়েনি। আবার এমনটাও মনে করার কোনো কারণ নেই যে হ্যাঁ পড়েইছে। এবং দুর্নীতি আদৌ ভারতের রাজনীতিতে কতটা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রভাব ফেলে তা নিয়ে কিন্তু রীতিমতো সন্দেহই আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যদি আমরা রেজাল্ট বিশ্লেষণ করতে যাই, তাতে দুর্নীতি কতটা প্রভাব ফেলেছে, আপের বিরুদ্ধে দুর্নীতি কতটা প্রভাব ফেলেছে, এইগুলো আমার মনে হয় যে লোকসভা ভোটের মানে এই মুহূর্তে দাঁড়িয়ে 2023, 24 সাল, 25 সাল দুর্নীতি ডাইরেক্টলি কতটা প্রভাব ফেলে আমার নিজেই বিভিন্ন সমীক্ষা বা বিভিন্ন স্টাডি দেখে কিন্তু ডাইরেক্ট বোঝা যায় না যে আদৌ সেটা জড়িত কি জড়িত না। তুমি যদি পার্থ চ্যাটার্জির বেহালা পশ্চিম কেন্দ্র দেখো, পার্থ চ্যাটার্জির বেহালা পশ্চিমে পার্থ চ্যাটার্জি অভিযোগে জেলে আছেন, সেখানে ভোটের ফলাফল কি হয়েছে, বা তৃণমূলের বিভিন্ন নেতারা কমেছে, বেহালা পশ্চিম এবং বেহালা পূর্ব দুটোতেই কিন্তু ভোট কমেছে, কিন্তু লিড আছে, তবে 900 থেকে 1000 কিন্তু তৃণমূল কিন্তু লিডে আছে।
তৃণমূলের ভোট কমেছে, সেখানে বিজেপি সেকেন্ড পজিশনে উঠে এসছে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় জেলে থাকা সত্ত্বেও, যেখানে ছবি দেখা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী বাড়ির থেকে টাকা পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু বেহালা পশ্চিমে তৃণমূল কংগ্রেস লিডে আছে। তার মানে কিন্তু এইটা কনক্লুশন ড্র করা যাচ্ছে না যে তোমার করাপশনের অভিযোগ সরাসরি কতটা প্রভাব ফেলে। কিন্তু এটা ঠিক যে ভারতে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক দল ধোয়া তুলসী পাতা নয়। কি বিজেপি, কি কংগ্রেস, কি তৃণমূল, কি আপ, প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক তোমার করাপশনের ঝুড়ি ঝুড়ি অভিযোগ আছে। এবং বিজেপি পশ্চিমবঙ্গে করাপশনের ইস্যুতে যেই ভোট লড়তে যায়, একটা জিনিস বলা যায়, তার ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন আছে। বেশ, কিন্তু আবার যদি ফিরে আসি যে পয়েন্ট নিয়ে শুরু করেছিলাম, বাংলা কোথায় দাঁড়িয়ে রয়েছে? বাংলার কাছে এই মুহূর্তে দুটি মন্ত্রক, সেবা তাও প্রতিমন্ত্রী রয়েছে সেই দুটি মন্ত্রকে। একটা হলো জাহাজ মন্ত্রক, জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, এবং এডুকেশন অ্যান্ড নর্থ ইস্ট ডেভেলপমেন্ট মিনিস্ট্রি, তার প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। অর্থাৎ সেই পূর্ণমন্ত্রীর ফল কিন্তু শূন্য। স্নেহায়ন, যে প্রশ্নটা আবার তোমায় ঠিক ব্রেক থেকে ফিরে এসে করেছিলাম, তুমি বারবার এড়িয়ে যাচ্ছিলে, একটা স্পষ্ট প্রশ্ন, স্পষ্ট উত্তর এক বাক্যে চাইছি। যে নরেন্দ্র মোদী বললেন আমি বঙ্গ সন্তান হয়ে জন্ম নেব, বাংলার অমিত শাহ বলেছিলেন 2021-এ সোনার বাংলা গড়ব, সেই সোনার বাংলা বঙ্গ সন্তান হয়ে জন্ম নেবার প্রতিশ্রুতির পর শূন্য পূর্ণমন্ত্রী। আমি কি একটা অ্যাড করব এর সাথে? হ্যাঁ প্লিজ। আজ বাংলা যা ভাবে, ভারত কাল তা ভাবে, এটা বলা হতো একসময় বাংলা সম্বন্ধে। এবার আমি শুধু স্নেহায়নকে সঙ্গে এটা দিয়ে দিচ্ছি যে ধর্মেন্দ্র প্রধান হচ্ছেন এডুকেশন মিনিস্টার উড়িষ্যার লোক, তার জুনিয়র হচ্ছে সুকান্ত বাংলার লোক, আর জাহাজের মেন মন্ত্রী যে সর্বানন্দ সোনোয়াল আসামের লোক, আর তার জুনিয়র হচ্ছে বাংলার লোক। এটা কিন্তু সেই বাঙালির কোথাও যেন একটা ধিতে আঘাত লাগছে। না, বিষয়টা হচ্ছে সোনার বাংলা গড়ার লক্ষ্য এই কারণেই, যেটা দুর্নীতিমুক্ত এবং নিরপেক্ষ একটা সরকার গড়ার জন্যই বলা হয়েছে। এবং বিষয়টা হচ্ছে, আমি প্রথম থেকে যেটা বলেছি, আবারও সেটা বলছি, যে বাংলাকে যে কোনো সময় দেওয়া হবে না, এটা বারবার করে বলা হয়েছে আমাদের সাংসদ। বাঙালি হয়ে তুমি স্নেহায়ন বাঙালি হয়ে চাওনি বাংলা থেকে একজন পূর্ণ? যখন আমি আবারও বলছি, আমি মনে করি যখন সময় হবে ঠিক দেওয়া হবে। বাঙালি হয়ে মনে করছো এখনো সময় হয়নি? যখন সময় হবে ঠিক দেওয়া হবে, এই নিয়ে এত বিচলিত এখন কি সময় হয়নি? আমি আবারও বলছি, গত 10 বছর, আচ্ছা ঠিক আছে, আমি ফিউচার দেখছি না, পাস্টটা দেখি, গত 10 বছরেও সময় ছিল না? না, বিষয়টা হচ্ছে গত 10 বছরে 6টা কেন্দ্রীয় মন্ত্রী দেওয়া হয়েছে বাংলা থেকে, সেটা প্রতিমন্ত্রী হতে পারে, কিন্তু বিষয় হচ্ছে শেষ করতে হবে, খুব সংক্ষিপ্ত সময় রয়েছে। লাস্ট ইন্টারজেকশন। 3টে থেকে 70টা 77টা বিধায়ক, একজন সাংসদ থেকে 18-19 জন সাংসদ, তারপরেও সেখান থেকে 12, তারপরেও 10 বছরে কিছু পাওয়া যায়নি। স্বাভাবিক, রেল বাজেট থেকে শুরু করে দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে শুরু করে অন্যান্য অনেক ক্ষেত্রে যা যা ডেভেলপমেন্টের হওয়ার কথা ছিল কিচ্ছু হয়নি। বরঞ্চ এখান থেকে উত্তরবঙ্গের যে বড় রাস্তা হওয়ার কথা, সেক্ষেত্রেও রাজ্য সরকার সব থেকে বড় কাজ করেছে, এরা করেনি। স্বাভাবিক, বাংলা বিরোধী আমরা বলেছি। বেশ, আজ সত্যি সময় নেই, আজ এখানেই শেষ করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই ছবিটা মনে আছে, যখন এনডিএর বৈঠক হচ্ছিল, একদিকে চন্দ্রবাবু নাইডু, একদিকে ছিলেন নীতিশ কুমার। আজ যখন মন্ত্রিসভার ছবিটা দেখলাম, সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর পাশে বসলেন অমিত শাহ, প্রধানমন্ত্রীর পাশে বসলেন নীতিন গডকরি, রাজনাথ সিং। অর্থাৎ কোনো পরিবর্তনই লক্ষ্য করা গেল না এই মিনিস্ট্রিতে। যে চাপের কথা বারবার বিরোধীরা বলে আসছে, সেই চাপের ছিন্নমাত্র সেই চাপ সেখানে দেখা গেল না। যা দেখতে পেলাম তা হলো কনফিডেন্ট মোদি, ঠিক যেভাবে মোদি 2.0 ছিল সেরকমভাবেই মোদি 3.0 এলো। এবং একই সঙ্গে দেখা গেল না বাংলা থেকে কোনো পূর্ণমন্ত্রীর পদ পেলেন কেউ। বাংলা সেই শূন্যই রইল, শূন্য ছিল, শূন্য রয়ে গেল। বাঙালি কিভাবে নিল? আগামী দিন ভোট বাক্স হয়তো বলবে। আপাতত এখানেই শেষ করছি। আগামীকাল দেখা হবে ঠিক সন্ধ্যে 7টায়। জয় হিন্দ।